সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মুস্তাফিজ শফি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক। শফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বোধহয় দেশ রূপান্তরের সম্পাদক হওয়ার পরে এই প্রথম এলেন। এই প্রথম। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার সঙ্গে আমরা কথা বলবো। তবে আমি শিরোনাম দেখে নিচ্ছি কী অবস্থা। যারা দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ 8,000 কেন্দ্রে বাড়তি ফোর্স, বিশেষ নজর 4 জেলায়, কাল শেষ হচ্ছে প্রচারণা, সমকাল রমজানের বাজার ধরতে পারবে না বিপুল পণ্য, ঘোষিত ইশতেহারের সঙ্গে বাস্তবতার অনেক ফারাক, মানবজমিন ক্ষমতায় গেলে 40টি খেলার মাঠ তৈরি করব, রাজধানীর পথে পথে তারেক রহমান, তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়, বাড্ডার জনসভায় জামাত আমির, আমাদের সমাজ বাসযোগ্য নিরাপদ ঢাকা করার প্রতিশ্রুতি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, দেশ রূপান্তর ভোটে উপেক্ষিত নারী, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তারেক রহমানের। ভোটের খবরই কেমন দেখছেন ভোট পলিটিক্স? একটা আশঙ্কা ছিল মতি ভাই দীর্ঘদিন ধরে যে ভোট হবে কি হবে না। তো সেই জায়গা থেকে আপনি জিজ্ঞেস করেন কেমন দেখছি, সেই জায়গা থেকে বোধহয় বাংলাদেশে বেরিয়ে এসেছে এবং এখন সবাই নির্বাচনমুখী এবং আমরা আশা করছি যে 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু চাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় চাওয়া। এই যে আপনি বললেন যে 8,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু এক ধরনের আশঙ্কা তৈরি করে আমাদের। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে আমরা চাই কিন্তু সুষ্ঠু এবং নিরাপদ একটি ভোট। এবং গত 1.5 বছর ধরে যে ভোটের যে আকাঙ্ক্ষা মানুষের ছিল এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের যে দাবিটা ছিল, সেই দাবিটা আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। এবং আমি মনে করি যে এই যদি সত্যিকার অর্থে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে আমাদের যে উদ্বেগগুলো এতদিন ধরে ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, মব সন্ত্রাস নিয়ে, অর্থনৈতিক যে অবস্থাগুলো আছে, নানাভাবে নানা রকম বিভিন্ন গোষ্ঠী যেভাবে নিজের মতো করে আইন হাতে তুলে নিচ্ছিল, সেইগুলো থেকে আমরা মুক্তি পাবো, এই প্রত্যাশাটা আমি করি এবং নির্বাচনটা সুষ্ঠু হোক সেটা চাই। এখন যা খবরাখবর দেখছেন তাতে কি আপনি মনে করেন, যখন সবাই তো কেউ তো হারার মেজাজে নাই? এটা বাংলাদেশের রাজনৈতিক এবং ভোটের কিন্তু এই ফেনোমেনা দীর্ঘদিন ধরে, আমি 91 সালের ভোট থেকে মোটামুটি পেশাদারি সাংবাদিক হিসাবে ভোট কাভার করছি এবং সেখানে কিন্তু এই প্রবণতাগুলো কিন্তু সব ভোটেই ছিল মতি ভাই। এবং এবারকার ভোটেও কিন্তু সেই প্রবণতাগুলো আছে। আজকে আপনি দেখবেন যে টিআইবি একটি প্রেস কনফারেন্স করেছে, তারাও কিন্তু বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে তফসিলের পরে। তারপরে তারা মব সংস্কৃতির বিষয়টা, মব সন্ত্রাসের বিষয়টা আবার সামনে নিয়ে এসেছেন। তো এগুলো আসলে আমরা জনগণ যদি প্রতিহত করতে না পারি এবং জনগণ যদি এগুলোর বিরুদ্ধে না দাঁড়াতে পারে, তাহলে কিন্তু এই ভোটের যে সন্ত্রাসের বিষয়টি, এটি কিন্তু থাকবে এবং ছাড় দেওয়ার জায়গায় কিন্তু আমরা নাই, এটা একেবারেই সত্যি। আর এবার যেটা হয়েছে যে দুইটি জোট, আপনি জানেন যে এবার আসলে দ্বিপাক্ষিক ভোটই হচ্ছে, আমি বলবো বাংলাদেশে দুটি বড় জোট, একটি বিএনপির নেতৃত্বে একটি জোট এবং জামাতে ইসলামের নেতৃত্বে একটি জোট, সেখানে এনসিপিও আছে। এই দুটি জোট কিন্তু মনে করছে যে দুই জোটই ক্ষমতায় আসবে এবং একেবারে সমানে সমানে তারা কিন্তু নানা রকম লড়াই চালিয়ে যাচ্ছে এবং যেখানে যে পারছে এক একজনের উপর আরেকজন চড়াও হচ্ছে। অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা গতকালকে আমার পত্রিকায় কিন্তু আমি লিড ছবি করেছিলাম। তো এই বিষয়গুলো কিন্তু আছে। এটা দুই দলেরই যারা নেতৃত্বে আছেন তাদেরও দেখার বিষয় আছে কিন্তু, এবং তারা সবাই দেখছেন তা মনে করছি না, বা দেখলেও নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এই প্রশাসনের সমর্থন ছাড়া তো জনগণ কিছু করতে পারবে না। প্রশাসন কি আছে মনে হয় আপনার? কেন এই প্রশ্ন আপনার কেন? আমার তো তাই মনে হয়, কারণ গত 1.5 বছরে, বিশেষ করে এই বিগত কিছুদিনে আমরা যেটা একেবারে গা ছাড়া একটা ভাব, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের, আমার পত্রিকা আজকেও রিপোর্ট আছে যে বিদায়ের সুর, উপদেষ্টারা বাসা ছাড়ছেন, অফিস গোছাচ্ছেন। এই সময়েও এসে দেখবেন যে আপনি এই যে 3 দিন আগে যে ঘটনাটি ঘটলো, যমুনাকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, শাহবাগে, বাংলা মোটরে, এগুলো তো প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারে না এই প্রশাসন। এবং যারা করছেন তারাও কিন্তু আমি বলবো যে অযৌক্তিকভাবে তারা রাস্তায় নেমে এসেছেন। আপনি দেখেন চট্টগ্রাম বন্দরের খবর আজকে আছে, লিডও আছে, যে রমজানের যে পণ্য অনেকগুলো আটকে যাবে,
চট্টগ্রাম বন্দর এই লিজ দেওয়া নিয়ে যে ঘটনাটি ঘটলো, এটা কি অন্তর্বর্তী সরকারের একটা শেষ সময়ে এসে 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ থাকার সময় কি এটা লিজ দেওয়ার বিষয়? এটা অবশ্যই তো এইটা চলমান প্রক্রিয়া চলমানভাবে চলবে এবং নির্বাচিত সরকার এসে তারা করবে। আজকে এসে সরকার বলছে যে না আমরা এখন করব না। আমি সরকার কি আছে এই প্রশ্নটা কিন্তু বলছি যে তারা বলছে এখন এই সময়ের মধ্যে হবে না। যারা লিজ নিতে চায় তারা অনেকে সময় চেয়েছে। এই বিষয়গুলো তো আগে বোঝার দরকার ছিল। আগে বুঝে শুনে হিসাব করে তারপরে আগাবে এবং কোন সময় ক্ষমতা হস্তান্তর হবে, কতদিন লাগবে, নির্বাচিত সরকার চলে আসবে, তাহলে এই ধরনের এই নীতি নির্ধারণী বিষয়গুলোতে কেন যাবে? আবার ধরেন সরকারকেও তো ব্যর্থ করার জন্য, সরকারকে নানাভাবে মানে বিব্রত করার জন্য কিন্তু কিছু পক্ষ আছে। হাদি হত্যার বিচার নিয়ে যেটা আমরা অবশ্যই সরকার যে শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই এবং বিচারটি দ্রুত হোক সেটা চাই, কিন্তু যেখানে অন্তর্বর্তী সরকারের সময়ই আর নাই সেখানে যেভাবে রাস্তায় নেমে আসলো জনগণ, তারপরে পে স্কেলের দাবিতে, এই অন্তর্বর্তী সরকার কি পে স্কেল করার এখন তাদের মতো সময় আছে? তারা কেন করতে গেলেন? হ্যাঁ সেটাই তো, তারা করতে গেলেন এবং সর্বশেষ যেটা হলো যে এই কয়েকদিনের মধ্যে এখনই করতে হবে, এখনই ঘোষণা দিতে হবে। আমরা সবাই কিন্তু যার যার মতো করে রাস্তায় নেমে আসছি, কেউ কোনো কিছু শুনছি না। এই জায়গা থেকে বেরোনোর জন্যই নির্বাচিত সরকার দরকার এবং নির্বাচিত সরকার আসলে যেটা হবে যে অ্যাটলিস্ট তারা আইন শৃঙ্খলার বিষয়টি শক্ত হাতে দমন করতে পারবে। আমার হাতে 3টা কাগজ আসছে, আমি দেখিনি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার, বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হলো? কালের কণ্ঠে শিরোনাম শেষ বেলায় চুক্তি ও কেনাকাটার হিড়িক, এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারবো। ডেইলি সান ইউথস আই লিডার্স উইথ ভিশন। না, যেটা আমরা আজ আলোচনায় আমরা ছিলাম যে নির্বাচন নিয়ে প্রশাসন, এই সরকার যে সুযোগ পেয়েছে বা সুযোগ ছিল, এই সুযোগটা তো সুযোগ তো হাতছাড়া করেছে তারা। আপনার মনে আছে কিনা মতি ভাই, এই সরকার যখন ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার, তার কিছুদিন অল্প সপ্তাহের খানিকের মধ্যেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মানে সম্পাদক পরিষদ এবং সিনিয়র বেশ কিছু সম্পাদকদের ডেকেছিলেন। আপনিও ছিলেন ওইখানে, আমিও গেছিলাম ওইখানে, এবং ওইখানে কিন্তু এটা আলোচনা হয়েছিল যে বাংলাদেশে এই ধরনের সুযোগ 100 বছরও অনেক সময় পাওয়া যায় না, সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু অন্তর্বর্তী সরকারও আমি মনে করি করতে পারে নাই। যারা এই যে একটি বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অবস্থাটি তৈরি করলেন বা এই ধরনের একটি পরিবেশ নিশ্চিত করলেন, তারাও কিন্তু এটার সদ্ব্যবহার করতে পারেন নাই, এবং যার কারণে কিন্তু আমরা এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি বা বলতে বাধ্য হচ্ছি 1.5 বছর পরে, 18 মাস পরে। এই পরিস্থিতিতে একটা নির্বাচন, তো এই যারা এই মানে কোনো ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেননি, সেই নির্বাচনটা কি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ হবে বলে আপনার মনে হয়? আমি তো সবসময় স্বপ্ন দেখা মানুষ মতি ভাই, আমি স্বপ্ন দেখি, এরপরও যে কোনো পরিস্থিতি থেকে পরিস্থিতি থেকে উন্নতির স্বপ্ন আমি দেখি, এবং আমি মনে করি যে নির্বাচনটি সুষ্ঠু হোক, আমি চাই, আমার প্রত্যাশা এটা। কিন্তু নানা রকম, আপনি যেটা বলছেন যে নানা রকম ব্যারোমিটার যদি দেখেন, তাইলে তো নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি হচ্ছে না সেই প্রশ্নগুলো আমরা তুলতে পারবো। কিন্তু আমরা একজন দেশের সাধারণ মানুষ হিসাবে আমাদের যে প্রত্যাশা, এই দেশটি জনগণের দেশ হোক। আপনি দেখেন যে দুটি প্রধান জোট কিন্তু তাদের দুটো স্লোগান আছে একেবারে কাছাকাছি। একটা হলো সবার আগে বাংলাদেশ, সেটা তারেক রহমান সাহেব এই স্লোগান নিয়েই বাংলাদেশে মানে এসেছেন। আবার মানে জামাতে ইসলামের নেতৃত্বে যে জোটটি আছে, জামাতে ইসলাম স্লোগান দিচ্ছে যে চলো একসাথে গড়ি বাংলাদেশ। তো আমরা জনগণটা আসলে আমাদের বাংলাদেশটাই আমাদের হাতে চাই। কোনো রাজনৈতিক দল তার মতো করে বাংলাদেশ গড়বে এটা চাই না, আমরা চাই যে জনগণের বাংলাদেশ জনগণের মতো করে গড়ে উঠবে, এবং জনগণ যদি সত্যিকার অর্থে ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, তাইলে জনগণের বাংলাদেশ জনগণের হাতে আসবে। এই জনগণের বাংলাদেশ জনগণের হাতে কিন্তু গত 50 বছর 54 বছরে আসে নাই, যার কারণেই কিন্তু এত রক্তপাত, এত আলোচনা, এত আন্দোলন, এই যে সর্বশেষ গণ অভ্যুত্থান, এই কারণেই কিন্তু জনগণের বাংলাদেশটা জনগণের হাতে আসতে হবে। আমরা যখনই ক্ষমতায় কেউ জিতি, তারা মনে করে যে বাংলাদেশটা আমাদের, এবং তারা এইভাবেই কিন্তু নিজেদেরকে তৈরি করেন। আমরা যে বিগত যতগুলো সরকার দেখেছি এভাবেই কিন্তু হয়েছে। তো এবারকার প্রত্যাশা হলো যে যেই জিতুক না কেন, যে জোটই যে প্রধান দুটি জোট এখন নির্বাচনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছেন, যেই জিতুক তারা যাতে জনগণের বাংলাদেশ জনগণের হাতে ফিরিয়ে দিতে পারেন, এবং তারা যাতে ওই যে কথাগুলো বলছেন
অসম্ভব সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু আমি ইশতেহারগুলো পড়েছি, প্রধান দুই জোটের ইশতেহার পড়েছি, তার বাইরেও যে যে ইশতেহারগুলো আছে অসম্ভব সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু ইশতেহার বাস্তবায়নের যে হার, আমার নিজের নিজের রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যারা ক্ষমতায় বিগত সময়ে এসেছেন কেউই ক্ষমতায় আসার পরে তাদের ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে নজর দেন না, ইশতেহার ভুলে যান। তারপরে জনসভায়, নির্বাচনী জনসভায় যে বক্তব্যগুলো রাখেন, নির্বাচনী জনসভায় ভোটারের কাছে গিয়ে ভোটারের মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে যে কথাগুলো বলেন, তারা কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজে, শরীরের সেই ভাষাটাই চেঞ্জ হয়ে যায়। আমরা চাই যে তারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলো যাতে বাস্তবে মানে পালন করেন, যে প্রতিশ্রুতিগুলো দেবেন সেগুলো যাতে বাস্তবে পূরণ হয় সেটা আমরা চাই। আজকে তারেক রহমান সাহেব বলেছেন যে ঢাকায় 40টা মাঠ করবেন, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমি চাই যেটা বাস্তবায়িত হোক। ঢাকার যে মাঠগুলো আছে করবেন ঠিক আছে, কিন্তু ঢাকার যে মাঠগুলো আছে একটা মাঠও কিন্তু সত্যিকার অর্থে মানুষের হাঁটার জন্য, খেলার জন্য সবই দখল হয়ে হ্যাঁ, গেছে। কিছু মাঠ আছে যে রিনোভেশনের নামে আবার নতুন করে দখল হয়েছে, মানুষের কাছ থেকে হাতছাড়া করা হয়েছে, তালা মারা থাকে ওই মাঠগুলো। তো সেই জায়গা থেকে তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন, অবশ্যই আমি মনে করি যে এটা একটি ভালো ঘোষণা, সেটা বাস্তবায়িত হোক। ঢাকার পরিবেশ, এই যে একটা বিশ্বের অন্যতম দূষিত নগরী, সেখান থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা যাতে প্রপারলি শ্বাস নিয়ে বাঁচতে পারে, এটা শুধু তারেক রহমান সাহেব বলেছেন বলে আজকে বলছি না, আমি চাই যে সবাই এই এই রাজধানীর পরিবেশ নিয়ে কথা বলবে, কাজ করবে, এবং যে যা বলেছে তা নির্বাচিত হওয়ার পরে সেটা মনে রাখবে। কালের কণ্ঠে শিরোনাম হচ্ছে শেষ বেলায় চুক্তি ও কেনাকাটার হিড়িক। এই চুক্তি নিয়ে তো আমরা কথাই বললাম, সর্বশেষ যে চুক্তিটির কথা বলা হলো হচ্ছে না, সেটা যেটা হলো বন্দরের যেখান যে থেকে সরে গেলেন আর কি, কিন্তু যা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হয়ে গেছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যে চুক্তি, এবং এইটা করতে গিয়ে যে ক্ষতিটা আমরা করেছি, এটা কিন্তু ভুগবে সাধারণ মানুষ। এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, রাজনৈতিক দলে যারা আছেন, তারা কিন্তু জনগণের এই ভোগান্তিটা বুঝেন না বলেই কিন্তু আমরা এতদিন ধরে ভোগান্তির মধ্যে আছি। এবং সর্বশেষে এখনও পরিবর্তন তো চেয়েছিলাম, পরিবর্তন চাই, সেই পরিবর্তনটি আসলে সত্যিকার অর্থে হোক, এবং জনগণের স্বার্থটা, জনগণের মানে দুর্ভোগ দুর্দশাটা মাথায় রেখে যাতে এই রাষ্ট্রটি পরিচালনা হয়, অন্তর্বর্তী সরকার যাতে সেভাবে করে। সময় অবশ্য আর নাই, আমাদের এখন সব প্রত্যাশা থাকবে হলো নির্বাচিত সরকার যারা আসবেন তাদের কাছে, তারা যাতে জনগণের মুখের ভাষাটা, জনগণের অন্তরের ভাষাটা বুঝতে পারে, শুধু মুখের ভাষা না। সাধারণ মানুষ কিন্তু বেশিরভাগ কথা বলে না, কথা বলার মানুষ কিন্তু কম। ওই যে অন্তরে যে ভাষাটা আছে সেটা যদি অনুধাবন করতে পারে, যে দল অনুধাবন করতে পারবে, সে সত্যিকার অর্থে দেশটাকে ভালোভাবে চালাতে পারবে। ওই যে কেনাকাটার যে হিড়িক, এখন শেষ মুহূর্তে এসে কেনাকাটা করা হচ্ছে, এটা কার স্বার্থে, কেন? এটা নিয়ে আমি বেশি মন্তব্য করতে চাই না মতি ভাই। আপনি দেখবেন যে নির্বাচিত সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বিদায় নেবে, এগুলো নিয়েও কিন্তু আমাদের সংবাদকর্মীরাই অনুসন্ধান করবে, এবং অনুসন্ধানের পরে যদি একই জিনিস আসে, একটি সরকার পতন হয়েছে, আমরা অনুসন্ধান করছি, নানা রকম জিনিস বেরোচ্ছে, দুর্নীতির একেবারে মানে পুকুর চুরি না সাগর চুরি হয়ে গেছে, সেগুলো বের হচ্ছে। এখন যদি আমরা দেখি যে যাদের উপর আমরা আস্থা রাখলাম অন্তর্বর্তী সরকার, তারা একটি দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবেন, একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, আমি বলছি না তারা দুর্নীতি করছেন, কিন্তু হিড়িক শব্দটা তো নেগেটিভ শব্দ। এটা কেন করতে হবে? এটা অনভিজ্ঞতার কারণেও কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে। আমি চাই না যে এমন কিছু বের হোক যে তারাও খারাপ করেছেন, আমি তাদের উপর সেই বিশ্বাসটা, আস্থাটা নষ্ট হোক, আমি চাই না। ধন্যবাদ। আপনি জানেন যে যেটা নিয়ে বারবার আলোচনা করতেছি আমরা, এই যে চিটাগাং পোর্ট নিয়ে যেটা হয়েছে, যে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই প্রত্যেকে এটা সরকার জানতেন, যেটা নিয়ে আপনি আলোচনা করলেন, কিন্তু সরকার জানার পরে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? এইটা আসলে আপনি দেখবেন যে যদি সেক্টর ধরে আলোচনা করেন, বিভিন্ন মন্ত্রণালয় ধরে আলোচনা করেন, আমাদের উপদেষ্টাদের মধ্যে কিন্তু অনেক অনভিজ্ঞ মানুষ আছেন, এবং তারা প্রপারলি চালাতে পারেন না। এই আলোচনাগুলো হয়েছে, এবং আমার আশা ছিল, আমার প্রত্যাশা ছিল যে হয়তো এই জায়গাগুলোতে কিছু মন্ত্রিপরিষদ যেরকম রিসাফল হয়, তারা তো 3 মাসের জন্য অন্তর্বর্তী সরকার না, তারা 18 মাস থেকেছেন। যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধরি 18 মাস, তো 18 মাসে যদি কেউ ফেল করেন, তাকে চেঞ্জ করে নতুন উপদেষ্টা নিয়োগের দরকার ছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সেদিকে যান নাই। নিশ্চয়ই তার উপর হয়তো অন্য কোনো চাপ ছিল, আমি জানি না, যান নাই, এবং এই জন্য কিন্তু এই ক্ষতিগুলো হয়েছে। যাওয়াটা উচিত ছিল,
যিনি মানে কাজ করতে পারছেন না তাকে চেঞ্জ করে নতুন মানে লোকজন নিয়োগ দেওয়ার দরকার ছিল। সেই এবার ফিরে আসি আবারও ভোটের মাঠে কিন্তু অপতথ্য দাপট খুব বেশি, মানে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সবচেয়ে বেশি এখন। কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করা কঠিন। এখন এইটা আমরা তো একটা ডিজিটাল যুগে অবস্থান করছি। 91-এর নির্বাচন যদি বলেন, 96-এর নির্বাচন বলেন, বা 2008-এর নির্বাচন, 14-18-র নির্বাচন, তাইলে একরকমভাবে ছিল। কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু আমরা ডিজিটাল প্রযুক্তির কাছে নিজেরা বন্দী হয়ে যাচ্ছি একেবারে, এবং সেখান থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং আরও বড় বিষয় হলো যে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা এগুলোকে অনেক সময় এমন ঘটনা ঘটছে যে আমরা আসলে আমাদের কাছে ব্যাখ্যাও নাই, এরকম করে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু, যেমন জামাত আমিরের মানে যেটা এক্স হ্যান্ডেলিং নিয়ে যে ঘটনাটি ঘটলো, এখনও কিন্তু অনেকে প্রশ্ন করছে, কারণ তারা এটার ব্যাখ্যাটা কতটুকু দিতে পেরেছেন, ডকুমেন্টটা কতটুকু আনতে পেরেছেন। এবং আমি ধরে নিচ্ছি যেটা হ্যাক হয়েছে, তো হ্যাক হয়েছে ধরে নিলে এটার আমাকে যুক্তিতর্ক দিয়ে কিন্তু তথ্য প্রমাণ দিয়ে এটা প্রতিষ্ঠা করতে হবে। এবং যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে হ্যাক হয়েছে কি হয় নাই এই বিভ্রান্তি কিন্তু নির্বাচন পর্যন্ত থাকবে। আজকে এই নির্বাচন কমিশনে নারীবাদী বেশ কিছু সংগঠন এবং নারী নেত্রী কিন্তু আবেদন করেছেন এটার বিরুদ্ধে, যে জামাত আমিরের যাতে নির্বাচনী এই ভোটের ইয়েটা বাতিল করা হয়, প্রার্থীটা বাতিল করা হয়। তো এই পর্যায় পর্যন্ত যাচ্ছে কিন্তু কারণে এই যে তিনি একজন দলের প্রধান এবং তিনি যে নারীদের বিরুদ্ধে যে বক্তব্যটি দিয়েছেন, এখন তিনি তো নিজে প্রকাশ্যে কিন্তু বলেছেন, জনসভায়ও বলেছেন, তারা বিবৃতি দিয়ে বলেছেন যে তাদের এটা হ্যাক হয়েছে, কিন্তু মানুষ এখনও কনভিন্স না। এই কনভিন্স করার দায়িত্ব কিন্তু যার ঘটেছে তার। তা তো বটে। তা আর আরেকটা জিনিস হলো যে আমাদের নিজেদেরও, আমরা অনেক সময় সংবাদকর্মীরাও কিন্তু বিভ্রান্ত হন। আমি বলবো যে সেই জায়গায় এখন তো সংবাদকর্মীদের এখন তো সংবাদকর্মীদের হাতে তো চাবি নেই, চাবি তো অন্যদের হাতে। হ্যাঁ, সংবাদকর্মীদের হাতে চাবিও নাই, এবং শুধুমাত্র যে সংবাদপত্র বা রেজিস্টার্ড অনলাইন বা ডিজিটাল মাধ্যম তা না, কিন্তু এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইলের মাধ্যমে অনেকে মোজো জার্নালিজম করছে, নানা রকমভাবে অনিয়ন্ত্রিতভাবে সংবাদ দিচ্ছে এবং সেখানে অনেক ভুল তথ্য দিচ্ছে। কারণ সেগুলো যাচাই বাছাই করে প্রধান মিডিয়াগুলোতে যাতে কোনো ভুল তথ্য প্রকাশিত না হয়, আমাদের দায়িত্ব কিন্তু এটা, যে আমরা মানে প্রপারলি ফ্যাক্ট চেকিং করে তারপরে আমরা আমাদের সংবাদগুলো প্রচার করব। আর জনগণেরও উচিত যে তারা কোন সোর্স থেকে সংবাদটা নিচ্ছে। অনেক সময় এখানে যে সংবাদপত্রগুলো দেখালেন, অনেকের লগো ব্যবহার করা, এই ক্ষেত্রে জনগণ তো অসহায় না। অনেকে করবে কি? জনগণ অসহায় না, জনগণের জানা বোঝার পরিধিটা কম আছে। কারণ ধরেন এই যে আপনার সামনে কালের কণ্ঠ আছে বা প্রথম আলো বা অন্য যে কোনো পত্রিকা, অনেক সময় কিন্তু ফেক নিউজগুলোর উপরে কিন্তু লোগো দিয়ে দেওয়া হয়, টেলিভিশনের লোগোগুলো দিয়ে দেওয়া হয়, আমাদের প্রধান টেলিভিশনগুলোর লোগো দিয়ে দেওয়া হয়। এখন যদিও এরকম কোনো সোশ্যাল মিডিয়া আমরা ওই রকম কোনো প্লেট দেখি, ওইরকম কোনো নিউজ দেখি, তাহলে আমাদের উচিত হলো সেই প্রতিষ্ঠানের, সেই পত্রিকার, সেই টেলিভিশনের, সেই অনলাইনের সাইটে যাওয়া, গিয়ে তার ওয়েবসাইটে গিয়ে দেখা যে আসলে সত্যিকার অর্থে সেই রিপোর্টটি করেছে কিনা। এই দায়িত্বটা জনগণের মানে পক্ষ থেকে বা জনগণের এটা নেওয়া উচিত। এবং আমাদের অনেক তরুণ আছে কিন্তু যারা নিজেরা কিন্তু এগুলো দেখে বুঝে বলে যে না, এটা ফেক নিউজ, এটাও কিন্তু আছে। নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটুকু? এখন অনেক বেশি, আমি মনে করি অনেক বেশি। কারণ আমাদের অর্ধেকই প্রায় আমাদের তরুণ ভোটার, যারা সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেন। তো সোশ্যাল মিডিয়ার প্রভাব তো অবশ্যই আছে, এবং তাদেরকে বিভ্রান্ত করা কিন্তু একটু কষ্টকর আমি মনে করি। যারা এই ফেক নিউজগুলো দিচ্ছেন, তাদেরকে বিভ্রান্ত সহজে করতে পারবেন না, কারণ তারা এগুলো জানে বুঝে, তারা কোনটা ফেক এবং কোনটা রিয়েল এটা কিন্তু তারা বুঝতে পারে। আমাদের এই যে একটি ডিজিটালি মানে মোটিভেটেড এবং যে ডিজিটালি এডুকেটেড যে তরুণ প্রজন্ম আছে, তাদেরকে কিন্তু বিভ্রান্ত করা খুব সহজ না। তারপরেও তো এখন তো এমনভাবে সয়লাভ হয়ে যাচ্ছে কিন্তু, মানে মিস ইনফরমেশনে। এখন এখান থেকে সত্যটা বের করাও তো কঠিন। আপনি যেটা বলছেন, জনগণ কীভাবে সচেতন? না, জনগণ সচেতন তো হতে হবে। এখন সচেতন আবার ধরেন আমাদের দেশের মানুষের, আমরা রাজধানীতে বসে কথা বলছি, রাজধানীর লেভেলটা একরকম, গ্রামের লেভেলটা কিন্তু আরেক রকম। সেই জায়গায় এই বিভ্রান্তিগুলো থাকবে। আমাদের সেই বিভ্রান্তিগুলো মোকাবেলার জন্য শুধু জনগণ না, সবাইকে মিলেই কাজ করতে হবে এবং সচেতন হতে হবে। সচেতন হতেই হবে। আমরা প্রশ্ন করতে হবে যে আমরা এই নিউজটা দেখলাম,
এটা আসলে সত্যিকার অর্থে সমকালের নিউজ নাকি না অন্য অন্য পত্রিকার নিউজ, এটা আমাকে খুঁজতে হবে। এই জায়গাটা যদি যেতে না পারে তাহলে আমি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যাব কিন্তু। এবং এটা সবসময় অন্ধকারের শক্তি যারা, তারাই এটা সুযোগ নেবে। যারা আসলে এর মধ্যেও মানে ওই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা আসলে আমাদের আগের অবস্থার মধ্যে নিয়ে যেতে চায়, যে অবস্থার পরিবর্তন আমরা চাই সেখানে যারা নিয়ে যেতে তারা তারা কিন্তু এটাকে ব্যবহার করবে। তো আমাদের উচিত হবে আমরা ব্যবহার করতে, মানে দায়িত্ব হবে আমরা ব্যবহার করতে দেব নাকি দেব না। মানে এটা তো জনগণ তো আর সংগঠিত না, এখন কীভাবে দেবে? এটা একদিনে হবেও না মতি ভাই, একদিনে হবেও না। আপনি দেখেন যে এখন সাংবাদিকতায় কিন্তু ফ্যাক্ট চেকিং কীভাবে করতে হয় সেগুলো নানা রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে সেগুলো পড়ানো হচ্ছে। এইগুলো নানা লেভেলে কিন্তু জনগণ পর্যন্ত যেতে হবে, মানুষকে জানাতে হবে। আমি 12 তারিখে নির্বাচন ধরে শুধু বলছি না, এটা কিন্তু সব সময়। আপনি নির্বাচনের তো একরকম ফেক নিউজ হচ্ছে, নানা রকম দেখবেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে আমরা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাই, এবং পরবর্তীতে খোঁজে দেখা যায় যে যার বিরুদ্ধে উত্তেজিত হলাম সে আসলে এটা করেই নেই। কিন্তু এরকম করে একটা ফেক নিউজ দিয়ে ফেক একটা প্লেট তৈরি করে, ফেক একটা বক্তব্য তৈরি করে কিন্তু উস্কে দেওয়া হয়। এগুলো যখনই হবে আমাদের যে রাষ্ট্রযন্ত্র যেটা আছে, সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু তাদের, যে এই ধরনের ঘটনা ঘটলে কে করেছে সেই জায়গাটায় পুরো মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে, অনুসন্ধান করে সেটা বের করে জনগণের সামনে মানে তুলে ধরা, যাতে জনগণও বুঝে যে না এগুলো আসলে ফেক হয়। মানুষ কিন্তু জানে না অনেক সময় যে কোনটা ফেক হচ্ছে। সেই সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি। অস্বস্তিকর পরিস্থিতি তো অবশ্যই, কারণ এটা আসলে মানে আমরা দেখা গেলো যে তীব্র প্রতিযোগিতা চলছে, এখন কে কখন কিভাবে খবরটা দিয়ে দিচ্ছে। আমরাও তো অনেক সময় প্রভাবিত হই, আপনিও নিজের সংবাদপত্রের মানুষ, আপনিও প্রভাবিত হন যে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া একটা নিউজ আসলো, তখন তটস্থ হয়ে যাই আমরা। কিন্তু 2 বছর আগে যেটা সাথে সাথে আমরাও হয়তো ওটা পিছনে দৌড়াতাম, এখন কিন্তু ওটা ফ্যাক্ট চেক করার চেষ্টা করি। আমাদের সংবাদকর্মীরা সব পত্রিকার এখন ফ্যাক্ট চেক করে তারপরে দেওয়ার চেষ্টা করে। এই যে অল্প হলেও তো পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আরও বেশি হওয়া দরকার। সেই পরিবর্তনটা আমরাই জনগণের মানে সামনে, জনগণের মাঝে নিয়ে যাওয়া দরকার। এবং সংবাদপত্রের দায়িত্ব, টেলিভিশনের দায়িত্ব, যারা গণমাধ্যমে আছে, শুধু সংবাদপত্র না, গণমাধ্যমের যে নানা রকম সেকশন আছে প্রত্যেকের দায়িত্ব এটা। একই সঙ্গে আমাদের সরকারি যন্ত্র, রাষ্ট্রযন্ত্র যেটা আছে, রাষ্ট্রযন্ত্রেরও দায়িত্ব, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এটা, এবং তাদেরও সবসময় বলা মানে ব্যাখ্যা দেওয়া উচিত যে এগুলো ফেক। না এটা ঠিক আছে, এটা বিশ্বব্যাপী কিন্তু এই মানে কি চলছে, এই অবস্থাটা বিশ্বব্যাপী চলছে, বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না। তখন এটা বিপজ্জনক পরিস্থিতি দিকে মন নিচ্ছে বাংলাদেশ এই সংবাদ মাধ্যম। প্রযুক্তি যখন মানুষকে নিয়ন্ত্রণ করবে তখন কিন্তু বিপদ বাড়বে। প্রযুক্তি সবসময় থাকতে হবে মানুষের নিয়ন্ত্রণে। এই জায়গাটা কিন্তু একটু কমে যাচ্ছে। আমি মনে করি যে মানুষের নিয়ন্ত্রণে প্রযুক্তিকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাইলে প্রযুক্তির সবচেয়ে ভালো দিকটা কিন্তু আমরা নিতে পারবো। প্রযুক্তির সুযোগটা নিতে হলে আপনাকে দক্ষ হতে হবে, সেই রকম দক্ষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে, জানা বোঝার লেভেলটা সেই জায়গায় যেতে হবে। সেই লেভেল পর্যন্ত যেতে আমাদের অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। সেই জন্য এই অবস্থাটা কি, যাই হোক, আলোচনায় অংশ নেওয়ার জন্য মুস্তাফিজ শফি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আমাকে ডেকেছেন। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।